পাকিস্তান, চীন, আমেরিকা এসবের দিকে ঝুঁকতেছে। তো এই হচ্ছে কি ব্যাপার। এর ভিতরেই নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, একজন পলিটিশিয়ান, সে বসে বলল আমাদের একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। কি দেখছেন আপনি? আচ্ছা, ভারতবর্ষের কি আকাশ দুইটা? আবহাওয়া চেঞ্জ হতে পারে, আবহাওয়ার পরিবর্তন। ভারতের আবহাওয়া আমাদের আবহাওয়া এক, এত বড় রাষ্ট্র, এক এক জায়গায় এক আবহাওয়া, এক বৃষ্টি আছে, এক এক ফল হয়, এক এক কিছু হয়। আমাদের বলতে তিনি বুঝাইছেন পশ্চিম বাংলা, আমরা খেয়াল করি পশ্চিম বাংলা, আসাম। আমরা ভারত এত বড় রাষ্ট্র, প্রায় 33টা প্রভিন্স, খেয়াল করি 13 লক্ষ বর্গ মাইল, খেয়াল করেন। কিন্তু এখানে কিন্তু সিজনাল অনেক কিছু ঘটে। কিন্তু আমরা তো এক আকাশ তো একটি, আমার যে আকাশ মধ্যপ্রাচ্যে একই আমার বাতাস। হ্যাঁ, ভারতের বাতাসের মধ্যে এক বাতাস না, দিল্লির বাতাসের মধ্যে এক বাতাস না, পার্থক্য আছে। এখানে জিওগ্রাফি ভুল করছে তো, সে কথাটা বলছি কাব্যিক হয়ে থাকে। ভারতের পরিবেশ আমার এক না। আমার সাথে পশ্চিমবঙ্গের মিল আছে, আসামে বাঙালি আছে, সেখানে বাঙালি সংস্কৃতি যেটা আছে, মেঘালয়ের সাথে কিছুটা মিল আছে, মিজোরামের সাথে মিল, মিজোরামে তো বাঙালি নেই, সংস্কৃতি ভিন্ন। তো মণিপুরের কথা একটা মনে করেন। কাজে উনি যে কথাটা বলছেন, উনি একটা কথা বলতে যে সম্প্রসারিত রূপে বলছে, সীমিত অর্থ। আমার সাথে বলছে ভারতের সাথে যে বৈশিষ্ট্য মিল আছে, মিল নাই। পশ্চিম বাংলার কৃষ্টি আমার কৃষ্টি মিল নাই, পশ্চিম বাংলার মানুষের সাথে মানুষের সাথে মিল নাই, ওদের খাওয়া দাওয়ার সাথে খাওয়া দাওয়ার সাথে মিল নাই। আমার যে উদার মন, রাজকীয় ভাব, এটার সাথে পশ্চিম বাংলার মিল নাই। ওদের পকেটে হাত দেয় না, আমরা পকেটে হাত দিয়ে খরচ করি, মিল নাই। আমরা মুসলমান, ওদের ম্যাক্সিমাম হিন্দু, খেয়াল করবেন, ধর্মীয় বিধান্ত আছে। আমরা গরু খাই, গরু খায় না। তারা গরুকে মা বলে এবং মাকে জব করে দিয়া বিদেশে পাচার করে। আবার আমরা সেটা করি না, আমরা গরু খাই, এই চামড়া আবার তাদের বিক্রি করি। দেখেন অদ্ভুত ঘটনা, কিন্তু গরু খাইয়া কি করি, এই চামড়া আবার দিয়ে দেন, মার চামড়া লয়ে যাবে, তারা কিনা লয়ে যাবে। মার চামড়া যারা নিতে পারে, কি করবেন আপনি এখানে? এই সমস্ত কথাবার্তা কিন্তু যৌক্তিক কথা গেলে ধর্ম নিয়ে আলোচনা করতে নাই, কারণ এখানে কিন্তু যুক্ত টিকে না, আবেগ আবেগ আবেগ। এই জন্য কথাটা বললাম, ত্রিবেদী যেভাবে কথাটা বলেছে কাব্যিক সুরে, যদি আপনি ডিপ্লোম্যাটিক অ্যানালাইসিস করেন, ডিপে যান, আপনি দেখবেন তার কথা সারবত্তা বিশেষ কিছু নাই। এটি হয়। তিনি আরো বলছেন কি বললেন, যদি 140 কোটির সাথে 20 কোটি যদি আমরা স্বপ্ন যে এক হয়ে যায়, তাহলে পৃথিবী একটা শক্তি হয়ে যাবে। স্বপ্ন এক হবে। অনেকে বলছে তিনি এটা অখণ্ড ভারতের ইঙ্গিত করেছেন। আমি বলতেছি আমার স্বপ্ন কি, মাল্টিপার্টি সিস্টেম। আপনার স্বপ্ন মাল্টিপার্টি সিস্টেম। আমার স্বপ্ন দেশ গড়া, আপনার দেশ গড়া। আমার স্বপ্ন স্বাধীন সার্ব বাংলাদেশ, আপনার স্বপ্ন তাই। আমার স্বপ্ন ম্যান পাওয়ার বাড়ানো, আপনার স্বপ্ন কি তাই। আমার স্বপ্ন ডিফেন্সকে এনলার্জ করা, আপনার স্বপ্ন তাই। এগুলো তো কমন স্বপ্ন সব দেশে আছে, কিন্তু মৌলিক স্বপ্নটা কি? আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যারা আছে। আপনার স্বপ্ন তো তা না, আপনার স্বপ্ন হিন্দু জাতীয়তাবাদ। হিন্দু জাতীয়তা তো ভারত না, পশ্চিম বাংলারও না, কারণ সব জায়গাতে হিন্দু এত নাই, যেখানে মুসলমান 25 আছে ভারত। এখানে কাজে তিনি অনেকগুলো জিনিস এইভাবে বলছেন, তিনি বুঝাতে চাচ্ছেন। এখানে ছোট ঘটনা আছে, বলে ইন্ডিয়া ডক্ট্রিন, মনে রাখবেন, ইন্ডিয়া ডক্ট্রিন, ইন্ডিয়া ডক্ট্রিন, ভারতের আধিপত্যবাদ। এই বিশ্বাস হইতে আসছে মহাভারত বা উপনিষদের বিভিন্ন খণ্ডে যেটা আছে, সেটা হলো রাজা দুশান্তু, খেয়াল করবেন, স্বপ্ন দেখলে তার একটা সন্তান হবে, সন্তানের নাম হবে, সন্তানটা হবে শৌর্য বিজয় শক্তিশালী, তার নাম হবে ভরত। সন্তান হলো শক্তিশালী হলো এবং ব্যাপক রাজ্য জয় করলো, এবং সেই ভরতের রাজ্যকে বলা হলো ভারতবর্ষ। এরিয়া বিরাট, তখন তো এত ছিল না, জাতি রাষ্ট্র ছিল না। এই ভারতবর্ষটা হচ্ছে অখণ্ডবাদ। এই স্বপ্নটা কে দেখতো? এটা ধর্মীয়, পুরাটা ধর্মীয় স্বপ্ন, কিন্তু এটা ধর্মীয় স্বপ্ন, যে আমেরিকান ড্রিম ইটসেলফ ইজ ক্রিশ্চিয়ান মডেল, আমেরিকান ড্রিম। এই যে চায়না ড্রিম বলা হচ্ছে, এটা কিন্তু চাইনিজ জাতির অতীত ইতিহাসে একটা খণ্ড। এর ভিতরে তাওইজম জাওইজম ওইটাও ধর্ম সেন্টিমেন্ট আছে, যত ড্রিম দেখতেছেন না। ইন্ডিয়া ডক্ট্রিনটা কি হলো? অখণ্ড ভারতকে সামনে কে আনলো? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু তার সময় কোনো পররাষ্ট্র নিয়োগ করেন। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী স্মরণ সিং, ইন্দিরা গান্ধী নিয়োগ। খেয়াল করবেন, ওই পররাষ্ট্রমন্ত্রী গ্যাপ ছিল ভারতে, নীতিমালা হয়নি। কিন্তু ইন্দিরা গান্ধী আসার পর স্মরণ সিং নাম, স্মরণ সিং আসার পরে 1965 সালে যুদ্ধের পর ঘটনা,
লাল বাহাদুর শাস্ত্রী ছিল মাঝে, উনি মারা গেলেন। ছিল আর নন্দী ছিল একজন, মারা গেলেন। মারা যাওয়ার পর ইন্দিরা গান্ধী তো প্রায় হইলেন, হয়তো কি করলেন, এই ভারত জুটি উনি প্রথমেই কিন্তু 1968 সালে রড সৃষ্টি করলেন। এই যে কাউল, ফাউন্ডার অফ রড সৃষ্টি করলেন, এবং তিনি ফিল করলেন যে দক্ষিণ এশিয়াতে যদি আমি টিকে থাকতে চাই, আমার একটা গোয়েন্দা বাহিনী দরকার যারা বিদেশে ভারতের স্বার্থে কাজ করে। এবং এইটা কি করলেন, তিনি সরাসরি প্রধানমন্ত্রীর আওতায় রাখলেন, পার্লামেন্টের বাইরে আলোচনা হবে, এটা বাজেট সবসময় অনুরূপ হয়ে গেল। ঠিক কেন করলেন? এবং এটা দিয়েই কিন্তু যখন 71 সালে দেশ যুদ্ধ লেগে গেল, রুল প্লে গেল। রড জন্ম হওয়ার পরেও কিন্তু চিন্তা করলো পাকিস্তান, আশেপাশে দেশ পাকিস্তান ছিল, তারা ওয়ার্ক করলো যে ভারতের স্বার্থ কোথায় বিকৃত হচ্ছে। এরপরেই দেখেন 71 সালে কিন্তু দেশটা স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। ইন্দিরা গান্ধী প্রথম বিজয় কি র সৃষ্টি করলেন, 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা অবদান রাখলেন। পাকিস্তানকে 2টা ভাগ করে দিলেন। যুদ্ধ তো পাকিস্তান বাংলা, যুদ্ধ তো আমার ফ্রন্ট হয়নি, 2 ফ্রন্ট হয়েছে। যারা বলেন আমি সত্য কথা বলা যাবে না, সত্য সবসময় মিথ্যা হবে। যুদ্ধ শুধু এক ইস্ট পাকিস্তান হয় নাকি, যুদ্ধ ওয়েস্ট পাকিস্তান হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ হলো এক ফ্রন্টে না, এই জন্য বলা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, কিন্তু আমরা নাই, আমরা একটা ফ্রন্টে আমাদের নিয়ে আসি। এবং এইখানেও কি দেখেন, এই যুদ্ধটা আবার কি করলেন, আপনি ভারতের কথা বলতেছে তাই গোটাটা কি যখন আপনি বললেন যুদ্ধটা হলো কেন, 7ই মার্চে শেখ মুজিব বলে দিলেন এবারের সংগ্রাম মুক্তির সঙ্গে স্বাধীনতার সঙ্গে, ঠিক আছে। এরপরে তিনি কিন্তু পাকিস্তানের আলোচনা বসলেন। ইয়াহিয়া খান নিজে বললেন ইউ আর দ্য পার্সপেক্টিভ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পাকিস্তান, ইয়াহিয়া বলে দিল। কিন্তু নির্বাচনের পরে যখন রেজাল্ট আসলো, ওয়েস্ট পাকিস্তানে আমাদের সিট নেই, ইস্ট পাকিস্তানে ওদের সিট। তাহলে কি দাঁড়ালো, 84 সিট পেল ভোটু পিপিপি, আমরা পেলাম কত, মেজরিটি হয়ে গেল। আমরা সরকার গঠন করবো, যে কোনো কারণে ভুট্টু বলে ভালো 2 পার্টি মেজরিটি থিওরি, এগুলি একটু জানার দরকার সবাই। এই যে 2 পার্টি মেজরিটি থিওরি, ওখানে তুমি তাহলে কি আসলে আমরা যৌথভাবে সরকার করবো, ইউ আর দ্য প্রাইম মিনিস্টার এন্ড দ্য ডেপুটি মিনিস্টার, বাই রোটেশন আসো, যেটা কম্পোনিয়ত হয়েছে। দেখেন সব যে পদ আছে, কিন্তু এটা হলো না। না হওয়ার কি করলো, তারা এখানে চক্রান্ত করা শুরু করলো, 6 দফার ভিত্তিতে দিয়া দেই পাকিস্তান একেবারে বুমেরাং হয়েছে বসে পাকিস্তান। তারা ষড়যন্ত্র করলো, আলোচনা করলো, 24 তারিখে আলোচনা চললো, ভোটের কোন শেখ মুজিব নিজেও বললো আলোচনা করার পরে একটা জাতির ভাগ্য নির্ধারণ সূচনা, আলোচনা চলছে। কিন্তু তাই তিনি বুঝতে পারলেন যে পাকিস্তান এটা কিন্তু আলটিমেট হিট করতে পারবে, দিবে না। এবং যখন 25 তারিখে রাত্রি রাজারবাগ পুলিশ কে করলো, অপারেশন সার্চলাইট, কে করলো এটা, পাকিস্তান আর্মি এবং পাকিস্তান। অর্থাৎ বাঙালিদেরকে তখন বাধ্য মাইরা ঘুরে 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 বাইর করে দিল আগে দেশ থেকে। কই যাবো, যেদিকে পালে সেদিকে ইন্ডিয়া, 14 ইন্ডিয়ান বর্ডার। যদি ইন্ডিয়া না হয়ে যদি এটা ভিয়েতনাম হইতো, কঙ্গো হইতো, আমি এটা যেতে পারি এক একটা। মায়ানমার জানি, কারণ মায়ানমারের সাথে বার্মার সাথে বর্ডারটা কম, আরো এখানে তো প্রবলেম ছিল না। সুতরাং আমাকে বাধ্য করলো, এই 1 কোটি লোক যে ভারতে গেল, কেন গেল, জীবনের মায়া। রোহিঙ্গারা কেন আসছে, জীবনের মায়া। আমি গেলাম সেখানে, ভারত তো বসে আছে, আমাকে ব্যবহার করবে, ইন্দিরা গান্ধী খেলবে। তার সবচেয়ে বড় মার্চ ইন্দিরা গান্ধী পার্সাইটেল রেডি, তিনি কি করলেন, লুফে নিলেন। এবং দেখতেছেন কি করা যায়। একটা সময় পরে প্রভিশনাল গভর্নমেন্ট হয়ে গেল, সরকার হয়ে গেল। এই যে সরকারটা হলো, কোথায় হয়েছে, মুজিবনগরে শপথ দিয়েছেন, তারপরে অফিস করছেন কোথায়, ক্যালকাটায়। এখন আসে যুদ্ধ